সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বয়স যখন প্রায় 15 বছর বয়স, তখন থেকে ভালো ভালো ঘর থেকে পাত্র দেখতে আসে আমাকে বিয়ে করার জন্য। আসলে এত অল্প বয়সে আমার বাবা মা আমাকে বিয়ে দেবে না। এখন একটা ছেলে আমার খুব ভালো লেগেছে। স্কুলে যখন আমি লেখাপড়া করতাম তখন সে আমার খেলার সাথী ছিল। ওর সাথে আমি ছোটোবেলা থেকে এক স্কুলে লেখাপড়া পড়ছিলাম। তারপরে খেলার সাথী ছিল, একসাথে খেলাধুলা করতাম। আমার বাড়িতে আইসা খেলাধুলা করতো, ওদের বাড়িতে যাই খেলাধুলা করতাম। সবসময় গোসল করতে গেলে, নদীতে গোসল করতে গেলে দুজনে একসাথে আমরা স্নান করতে যেতাম। মানে ছোটোবেলার শৈশবকালটা না অনেক ভালোভাবে কাটছে। যখন আমার বয়স 15 বছর, ওই ছেলেটার বয়স তখন 21 বছর বয়স। একদিন আমাকে ওই প্রেমের প্রস্তাব দেয় যে আমাকে নাকি তার ভালো লাগে। তখন ওকে আমি বললাম, তুই তো জাস্ট আমার শুধু বন্ধু, তোকে তো আমি বন্ধু হিসেবে ওই নজরে তাকাইছি, কিন্তু প্রেমিক হিসাবে তো আমি ওই নজরে তাকাইনি। কয় তাকাস নাই, তাতে কি হয়েছে? এখন থেকে তাকাবি। আমি আমার প্রেমিকের নজরে তাকাবি, এখন থেকে আমাকে নিয়ে ভাববি। তুই এতদিন তাকাস নাই, তোর কি তাকানোর বয়স হয়েছে নাকি? তখন তো তুই ছোট ছিলি, এখন তো তুই বড় হয়েছ দেখেই তো তোকে বললাম। বলছে হ্যাঁ, তবে প্রেম ভালোবাসার সম্পর্ক তোমার তো বোঝা নাই, জানা নাই। কেমনে করে? প্রেম ভালোবাসা বোঝা জানা লাগে না, মনের সাথে মন বললেই এমনিতে প্রেম হয়ে যায়। তখন আমি বলি, মনের সাথে তো মন ছোটবেলা থেকে বনে আছে। তখন তো তোর আর আমার মধ্যে খেলার চিন্তা ভাবনা ছিল, এই কুতকুত খেলবো, লুডো খেলবো, দুজনে ঝগড়া করবো, স্কুলে যাবো। তখন তো তুই আমার খেলার সাথে ছিলি। তো যাই হোক, আস্তে আস্তে ওর প্রতিটা কথা আমার মনের ভিতর গাঁথতে লাগলো। আচ্ছা ঠিক আছে, প্রেম ভালোবাসা শিখে নিই, তারপরে তোর সাথে আমি প্রেম করবো। তখন বলছে তুই রাজি কিনা সেটা বল। আমি বললাম হ্যাঁ আমি রাজি। তুই যেহেতু রাজি হয়েছিস, রাত্রে তোর ঘুম হারাম হয়ে যাবে। কেন রে? আমি বললাম কেন? কয় প্রেম ভালোবাসা কি বলে কেউ হয় না, মনের সাথে মন বললে না এমনিতে হয়ে যায়। তখন আমি লজ্জায় একেবারে লাল হয়ে যাই। পরে বাসা আসি, আসার পরে রাত্রে সত্যিই আমি ঘুমোতে পারি না। ওর প্রতিটা কথা, মধুর মধুর কথা, মনে হয় যে মুখ দিয়ে খই ফুটছে। যে ছোটবেলা থেকে যে মানুষটার সাথে একসাথে চলতেছে, একসাথে খেলতেছে, একসাথে বড় হয়েছে, আর আজকে ওই আমাকে ভালোবাসার কথা বলল। কবে যে এতটা বছর মানে কাইটা গেল গা, কত হয়ে গেল গা, বুঝতেই পারলাম না। 6-7 বছর বয়স থেকে তো ওর সাথে আমি চলাচলতি করতেছি, তখন তো মোটামুটি বুঝি। পরে ওকে নিয়ে ভাবতে ভাবতে মনের মধ্যে অনেক বাসনা জাগে। সত্যি প্রেম করব, প্রেমের পর কি হবে সেটা তো জানি না, প্রেম কিভাবে করে, কিন্তু ওর সাথে কথা বলতে কেন ইচ্ছা করতেছে সেটাও বুঝতে পারতেছে না। পরে
আমার যখন ঘুমাইতেছে না, ওকে একটা ফোন দিলাম। এই সুজিত, তুই কোথায় রে? তুই কি ঘুমায় আসোস? করে ধ্যাত, আমি তো ঘুমাইনি। পরে ঠিক আছে, ঘুমাস নাই যখন, ভালো হয়েছে তুই ফোন দিছস। ওই আমাকে ফোন দেওয়া ধরছিল, তার আগে আমার ফোনটা ঢুকে গেছে। আমি এইমাত্র মোবাইলটা হাতে নিলাম, তোকে ফোন দেওয়া দিছিলাম, ফোন দেওয়া ধরছিলাম। যাক, তুই আমাকে ফোন দিছস, ভালোই হয়েছে। পরে আমি তোর সাথে না আমার কথা বলতে ইচ্ছা করতেছে। এখন বাজে রাত 1:30, তুই ঘুমাস নাই আর বলতেছস আমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। আমি বললাম হরে, সত্যি বলতেছে। এই যে ছোটবেলা থেকে একসাথে এত বছর ধরে বড় হইলাম, কখন তো তুই ফোন দেওয়া বলিস না তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে, আর এখন বলতেছস। পরে আমি বললাম আমি জানি না কেন যেন কথা বলতে ইচ্ছা করতেছে, আমি বুঝতে পারতেছি না। পরে আমি বলছি হ্যাঁ সত্যি ভালো লাগে। তো আমাকে বলতেছে আরে এইটাই তো প্রেম, এটাই তো ভালো লাগা। তোকে আমি বলছিলাম না, মনের সাথে মন দেওয়া না হয়ে গেলে না প্রেম ভালোবাসা এমনিতে হয়ে যায়। যাক, তাহলে শিখলাম এটাই তাহলে প্রেম না, রাত্রেবেলা তোর সাথে কথা বলাটাই প্রেম। কয়েক শুধু এটা না, আরও কত কিছু ঘটবে। আমি বললাম কি ঘটবে রে? তুই আমার মন দিবি, নিবি, একসাথে দুজনে পার্কে ঘুরতে যাব, জঙ্গলে যাব, তারপরে হানিমুন করতে যাব। তখন আমি বললাম এই হানিমুনটা কী রে? কয় জানাস না? তখন তোর সবটুকু মনের ভালোবাসা আমাকে উজাড় করে দিবি, এইটার নামই হচ্ছে হানিমুন। তারপর কি হবে রে? তারপর বিয়ে হবে। তার মানে আমি তোর বউ হব? বললো হ্যাঁ, বউ হব। ও আচ্ছা আচ্ছা, আমি যদি তোর বউ হই তাহলে কেমন হবে? তাহলে চল আগে আমরা বিয়ে করে ফেলি। আরে না, আগে বিয়ে করার দরকার নেই, আগে প্রেম করব, তারপরে বিয়ে হবে। কেন? তখন সে বলল এই যে মনে কর তুই আর আমি যদি প্রেম না করি তাহলে তো প্রেমের মজাটা বুঝবো না। বিয়ের পর আমাদের মনের ভিতরে একটা আফসোস থাকবে, ইস রে দুজনে প্রেম করতে পারলাম না। এই যে একটা জিনিস বুঝ, একটা গাছে যখন, আমাকে এভাবে বুঝাতেছে সেই, যে একটা গাছে যখন আম ধরে, আমটা যখন ছোট্ট কড়া থাকে, এটার কিন্তু একটা স্বাদ। আমটা যখন একটু আঠি জ্বালায়, কাঁচা আম, এটা কিন্তু একটা স্বাদ। আমটা যখন মরিচ দিয়া, লবণ দিয়া ভালো করে ভর্তা বানা খায়, সেটা কিন্তু একটা স্বাদ। আর আমটা যখন পেকে যায়, পাকা আমের খাওয়াটা কিন্তু স্বাদ। আবার আমটা যখন আচার বানায় সেটা কিন্তু আরেক স্বাদ। তো এই জন্য বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের স্বাদ। তাই বলতেছি তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, এটি একটা স্বাদ। আর তুই এখন আমার সাথে প্রেম করবি, এটাই আর একটা স্বাদ। আর যখন তোকে বিয়ে করব, সেটাই কিন্তু আর একটা স্বাদ। সব স্বাদে আমি গ্রহণ করতে চাই। আচ্ছা ঠিক আছে। পরে প্রেম টেম করা হয়ে গেল, এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিল। সবাই, ওর বাবা মা সবাই চলে আসলো, বিয়ে শাদী হয়ে গেল, বাসর ঘরটা হয়ে গেল। কিন্তু আমার যে মামা ঠাকুর, তা সে খুব খারাপ লোক ছিল। মামা ঠাকুর আমার শ্বশুর বাড়িতে বসে বসে খায়, তার কোনো ইনকাম সোর্স নাই, সে আজিরা ঘুরে আর খায়। অথচ আমাদের বাসর ঘরটা সে নজরে রাখছে, এবং আমার স্বামীর সাথে যা যা ঘটেছে আমাদের সব কিছু সে লুকায় লুকায় দেখছে। এক পর্যায়ে আমার স্বামী যখন
তার ব্যবসা কাজের জন্য 3 দিনের জন্য বাড়িতে আসে নাই কা। এইদিকে হঠাৎ করে যখন আমার শাশুড়িটা অসুস্থ হয়ে পড়লো, তাকে নিয়ে হাসপাতালে আমার শ্বশুরে গেল, আমাকে বলল, বৌমা বাড়িটা একবারে ফাঁকা, তুমি বাড়িতে থাকো। তো আমার মামা ঠাকুরকে সাথে করে নিয়ে গেল। সে দিনের বেলা ওষুধ পানি যা যা লাগে নিয়ে ঠেয়ে দিল, রাতের বেলা তাকে পাঠিয়ে দিল যে মেয়েটা বাড়িতে একা, একটা পুরুষ মানুষ নাই, আপনি যা বাড়িতে থাকেন, যেন কোনো সমস্যা না হয়। আমার মামা ঠাকুর যেন এত খারাপ আমি জানতাম না, পরে জানতে পারছি। সেই বাড়িতে আসার পরে আমাকে ফোন দিয়ে বলছিল সে চলে আসবে, মেন গেট লাগাতে বলে নিকা। তো আমি গেটটারে ভিড়ে রাখছিলাম, গেটটা লাগাইনি, আর খাবারটা তার জন্য গরম করে রাখছিলাম। তা আমি কি করছি, একটু আমার রুমের দরজাটা লাগাইনি, তার অপেক্ষা থাকতে থাকতে কখন যেন আমার চোখটা বুঝে গেছে, আমি ঘুমায় পড়ছি। রাত তখন 2টা হয়ে গেছে গা, 2টা পর্যন্ত জাগা থাকতে থাকতে মানে ঘুমায় পড়ছি। তো আমার শরীরে কাপড়টা হয়তো ঘুমের অবস্থা একটু এলোমেলো ছিল। সে হুট করে যখন আমার ঘরে রুমের ভিতরে ঢুকে যখন এই অবস্থা দেখছে, আমার মামা ঠাকুর আমাকে ডাক দেয়নি, সে কোনো শব্দ করে নাই, কাশও দেয়নি। সে আমার এলোমেলো কাপড় দেখে তার চোখের নজরটা আরও খারাপ হয়ে গেল। এক পর্যায়ে ঘরের ভিতর ঢুকে মেইন গেট লাগিয়ে দিয়ে সেই জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সম্পর্ক করে, যেটা আমার মন চায় নাই। তারপরে সম্পর্ক করার পরে মানে আমার খুব কষ্ট লাগলো যে ব্যাপারটা কি হয়ে গেল। আমি ভাবতেছি যে আমি কি আমার স্বামীর ভাত খাবো, নাকি লজ্জা আমি এখান থেকে চলে যাবো। যে মানুষটা যাওয়ার কোনো জায়গা নেই, থাকার কোনো জায়গা নেই, থাকার জায়গা দিল, খাওয়ার জায়গা দিল, আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি সবাই দিল, অথচ তাদেরই ক্ষতি করলো। তার ভদ্র মুখে লুকায় রয়েছে একটা খারাপ একটা মুখ, সেটা আমি কীভাবে সবাইকে বুঝাবো। এক পর্যায়ে তার সাথে আমি একটা অ্যাক্টিং করি, তখন বলি যে মামা আসলে আমার খুব ভালো লাগছে, আর একবার হয়ে যাক না। তখন সেই যখন লোভ করে আমাকে বললো, ঠিক আছে তোমার সত্যিই ভালো লাগছে? আমি বলছি হ্যাঁ, তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি, একটু ফিটফাট হয়ে পরে আরেকবার। আমি বলছি আচ্ছা। ওই সুযোগে আমি আমার ফোনের ক্যামেরাটা চালু করে রেখেছি, আর তার সাথে যখন আরেকবার সম্পর্ক হয় তখন তাকে আমি শিখাই দিয়েছিলাম ক্যামেরা চালু করার আগে যে মামা আমি কিছু ইচ্ছাকৃতভাবে দিতে চাই না, আপনি যেভাবে আমার সাথে এরকম কাজটা করছেন ঠিক এইভাবে করবেন, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে? যেভাবে আপনি আমার সাথে জোর করছেন, ভিতরে ঢুকছেন, ঠিক এইভাবে কেন? আমি বলছি জোর করার মজাটাই আলাদা, এটা খুব মজা পাইছে তো, ঠিক এইভাবে আপনি কাজটা করবেন। আচ্ছা ঠিক আছে। তাকে আমি শিখাই দিয়েছিলাম সেইভাবে করবে, কারণ নাহলে আমি প্রমাণটা পাবো কোথা থেকে। পরে আমি ক্যামেরা চালু রাখছি, সে তো ওয়াশরুমে যখন গেছে তখন আমি ওই সুযোগে ক্যামেরাটা চালু করছি, করার পরে ঠিক ওইভাবে আমার সাথে কাজ করতেছে। তাকে অনুরোধ করতেছি, বিনোদ করতেছি, সে আমার কোনো কথা শুনতেছে না। সে আমাকে এক পর্যায়ে জোর করে তার মনের সব চাহিদা পূর্ণ করে নিল। তারপরে আমি আর তাকে কিছু বললাম না, কারণ সে সবার কাছে বিশ্বাস্ত লোক, আমি নতুন বউ হয়ে আইছি। এখন যদি এত বড় একটা অপবাদ যদি আমি তার কাছে মানে তার সম্পর্কে বলতাম সবার কাছে, তারা কিন্তু কেউ বিশ্বাস করতো না, এমনকি আমার স্বামীও বিশ্বাস করতো না। এই জন্য আমি প্রমাণটা রেখেছি, আর আমি যে প্রমাণ রেখেছি সেটা তাকে বুঝতে দিইনি। পরে আমার শ্বশুর শাশুড়িকে যখন আমি প্রথমে এই কথা বললাম, তারা তো উল্টা আমার উপরে ক্ষেপ্ত হয়ে এক পর্যায়ে আমাকে বাড়ির থেকে তাড়ায় দেবে, কিন্তু আমি যে প্রমাণ রেখেছি এটা তাদেরকে আগে বলিনি, কিন্তু তারা কি বলে সেটা জানতে চেয়েছিলাম। এমনকি আমার মামা ঠাকুর সে আইসা আমার চুলের মুঠি ধরে বলতেছে, নষ্টা মহিলা, খারাপ মহিলা, একটা খারাপ মহিলা যদি না হইতো তাহলে কি এত বড় একটা কথা বলতে পারোস নিজের ব্যাপারে? তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। চুলের মুঠি ধরে যখন এক পর্যায়ে আমার ধাক্কা দিয়ে ফালা দিল, তখন আমি বলছি থামেন, আমিও জানতাম ঠিক এই কাজটাই হবে, এই জন্য আমি চালাকি করে ক্যামেরা চালু করে রেখেছি। যখন আমি ক্যামেরার ভিডিওটা সব দেখাইলাম,
তাদের তো একবার মাথা নষ্ট হয়ে গেল গা। আমি বলছি ঠিক এই কাজটা আমার সাথে একবার ঘটেছে, তখন তো আমি ক্যামেরা চালু করিনি কা, কিন্তু সে কিভাবে কিভাবে করছে সেটা আমি তাকে বলে দিয়েছিলাম, ঠিক মামা আপনি আমার এই কাজটা এইভাবেই করে দেখি, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ পরবর্তীতে আমি ক্যামেরা চালু করব বলে তাকে আমি যেভাবে যেভাবে শিখিয়ে দিচ্ছি যে যেভাবে যেভাবে আগে করছেন ঠিক এইভাবে করবেন। এই ভিডিওটা আমি প্রমাণ রাখার জন্য, কারণ প্রমাণটা যদি আজকে আমি না রাখতাম তাহলে এখন যে ব্যবহারটা আমার সাথে করছিলেন, কারণ যে অপরাধী সেই সুন্দরভাবে এই বাড়িতে থাকতো, আর যে নির্দোষ সে বাড়ি থেকে বের হয়ে যেত। এই জন্য আমি প্রমাণটা রাখছি। এখন আপনারাই বলেন কাকে বাড়ি থেকে বের করবেন। তখন আমার মামাকে, আমার মামা ঠাকুরকে আমার স্বামী মেরে একেবারে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পরে বলছে ভুমা আমার যে শ্বশুর সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার শাশুড়ি ক্ষমা চেয়েছে, আমার স্বামীও আমার কাছে ক্ষমা চেয়েছে যে আমাকে ভুল বুঝছো না। আসলে আমি বলছি যে আসলে আম্মা এটাই স্বাভাবিক, আপনার জায়গায় যদি আমিও থাকতাম হয়তো আমিও ভুল বুঝতাম, আপনারা যে আচরণটা আমার সাথে করছেন হয়তো আমি এটাই করতাম। তো যাই হোক আপনাদের ভুলটা ভাঙাইছি, এটাই ভালো হয়েছে। একটা খারাপ লোকরে এ বাড়ি থেকে বের করে দিয়েছেন, ভালো হয়েছে। নয়তো এইভাবে শুরু হয়ে ঢুকতো আর হাল হয়ে বের হইতো, আর আপনাদের তলে তলে অনেক ক্ষতি করতো। না জানি আপনাদের অফিসে আর কত ক্ষতি করেছে, আপনারা একটু খবর নিয়ে দেখেন। তো বন্ধুরা, তোমাদের পরিবারে যদি এরকম কোনো মামা ঠাকুর থাকে বা মামা ঠাকুর বাদে যদি অন্য কোনো পরিবারের যে কোনো একজন সদস্য যদি এরকম লুচ্চা টাইপের হয়, তাদেরকে আর দেরি না, এক্ষুনি তাদের দোষটা হাতে নাতে প্রমাণসহ ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তাদের সাথে একই ছাদের নিচে কখনো থাকবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে নমস্কার।